সব সময় জংসুকি তেকে যেখানে খুশি নিয়ে যায়। যেখানে খুশি বলতে সপ্তাহে 2 বার ক্লাবে নিয়ে যাওয়া আর সপ্তাহে 1 বার অনাথ আশ্রমে যাওয়াকে বোঝায়। কেনাকাটার জন্য তার বাইরে যাওয়াটা বিরল, কারণ এর কোনো প্রয়োজনই নেই। তাই যাবতীয় সবকিছু জংসুকের ক্লাব থেকে দেওয়া হয়। তার খাবার নিয়েও চিন্তা করতে হয় না তাকে। তবুও এখানে তার কোনো স্বাধীনতা নেই। আর 10টা তরুণ তরুণীর মতো সে জীবন উপভোগ করতে পারে না। সে প্রেমে পড়তে পারে না, নিজের ইচ্ছায় পার্টিতে যেতে পারে না, নিজের ইচ্ছায় ঘুরতে যেতে পারে না। কিন্তু দিন শেষে তে একা থাকতে অভ্যস্ত। তার এই একাকিত্ব এবং আরো অনেক কিছু তাকে পুরোপুরি বদলে দিয়েছে। তে নীরবে গাড়ি থেকে নেমে যায়। জংসুকদের অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করা পর্যন্ত তাকিয়ে থাকে আর তারপর চলে যায়। তাই মনে হচ্ছিল আজ তার জীবনের সবচেয়ে খারাপ দিন। সে শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ছুটে গিয়ে বিছানার উপরে ঝাঁপিয়ে পড়বে আর একটা লম্বা ঘুম দিবে। তে তার ছোট অ্যাপার্টমেন্টটায় প্রবেশ করে আলো জ্বালায়, অথবা ডাইনিং এর দিকে গিয়ে জগ থেকে 1 গ্লাস পানি ভরে নেয়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢকঢক করে মুহূর্তের মধ্যেই পুরোটা পানি শেষ করে নেয় সে। এই হেয়ার কালারটাই তোমাকে বেশ মানিয়েছে। আকস্মিক এই কথাগুলো শুনে তে ভূত দেখার মতো চমকে ওঠে। হাত থেকে পানির গ্লাসটা মুহূর্তেই মেঝেতে পড়ে যায়। ভয়ে তার সারা শরীর কেঁপে ওঠে। তে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ায়। আতঙ্কে তার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। বুকের ভেতরে হৃদয়টা বিদ্যুতের গতিতে লাফাচ্ছিল তখন। পেছনে ঘুরতে তে আরো এক দফা চমকে ওঠে। সোফার ঠিক পাশে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে একটি মৃদু হাসি। সে স্যুট পরিহিত, কিন্তু গলায় কোনো টাই জড়ানো নেই। আতঙ্ক এবং শ্বাস প্রশ্বাস শান্ত করতে বেশ কিছুক্ষণ লেগে যায়। জাঙ্কুককে দেখে তার ব্রেন একটা বড় ধাক্কা খেয়ে গেছে। পায়ের কাছে ভাঙা গ্লাসটার দিকে একবার তাকিয়ে তারপর জাঙ্কুকের দিকে তাকায় সে। আমার অ্যাপার্টমেন্টে কিভাবে ঢুকলেন আপনি? তার কণ্ঠস্বর হিম শীতল, অথচ তাতে মিশে আছে এক সূক্ষ্ম কম্পন। বলতে পারি দরজা দিয়ে, কিন্তু সে উত্তর বড্ড সেকেলে, তাই না? তে দাঁত কিরমির করে চড়া কণ্ঠে বলে, এখন আমার সাথে চালাকি করবেন না। বলুন কিভাবে ঢুকলেন আর কেনই বা এখানে এসেছেন? তে রেগে যাচ্ছে দেখে জাঙ্কুক কেবলই ভ্রু নাচিয়ে উত্তর দেয়, এত রাগ করার কি আছে ডল? আমি তো বলেছিলাম আমাদের শিগগিরই দেখা হবে, তাই এখানে এসেছি আমি। জাঙ্কুকের কথা শুনে তের ইচ্ছে হচ্ছিল ভাঙা কাচের টুকরো দিয়ে জাঙ্কুকের মাথায় কয়েকটা বাড়ি দিতে। শান্ত হতে, এত রাগ করে লাভ নেই। এই জাঙ্কুক বড্ড বিপজ্জনক। এর সাথে রাগারাগি করলে বিপদ আমারই বাড়বে। কিন্তু তে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না, কারণ জাঙ্কুককে একদম পছন্দ না তার। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন বলেই আবার তে মনে মনে ভাবে শান্ত হতে। তের এবার সত্যি শান্ত হওয়া দরকার। এই মাফিয়া বসটাকে সে ভালো করে চেনেই না। যদি হুট করে রেগে যায়, যদি রেগে গিয়ে তার সাথে খারাপ কিছু করে বসে, সেটা বাদ দাও, তোমার বরং কাচের টুকরোগুলোর থেকে দূরে থাকা উচিত, নইলে নিজেই আহত হয়ে বসে থাকবে। তে নিচের দিকে তাকায়, তার পা খালি, কোনো জুতা নেই। আমি কোথাও যাব না, আপনি এখান থেকে চলে যান। ইস, আমি ভেবেছিলাম হয়তোবা আমি তোমার ছোট্ট অ্যাপার্টমেন্টে ঢুকে পড়াই তুমি আমার সাথে তর্ক করবে, তেজ দেখাবে, কিন্তু এখন দেখছি তুমি হাল ছেড়ে দিয়েছো এত তাড়াতাড়ি। জাঙ্কুক 1 পা 2 পা করে তের ঠিক সামনে এসে দাঁড়ায়। আমি তো সেদিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি আমার কাছ থেকে কি চান। এটা হয়তোবা আপনার কাছে গেম মনে হতে পারে, কিন্তু আমি এসবে জড়াতে চাই না। আপনি কেন আমার পিছু নিচ্ছেন বারবার, বলুন। জাঙ্কুক ক্রূর হাসি হাসে, তার দৃষ্টি তের উপরে স্থির। যদি আমি তোমাকে বলেই দিই, তাহলে তো খেলাটা জমবে না ডল। আপনি কি ভাবছেন আমি আপনাকে এন্টারটেইন করব? আপনি আমাকে যেভাবে নাচাতে চান আমি সেভাবে নাচবো। তের মুখে বিদ্রুপের হাসি, তার হাত কাউন্টারের উপরে স্থির, সে এক চুলও নড়ে না। এমনকি জাঙ্কুক যখন তার সামনে এসে দাঁড়ায় তখনও না। যদিও জাঙ্কুক নিরাপদ দূরত্ব বজায় রেখেছে, তাও তের অস্বস্তি লাগছিল। কেবল দাঁড়িয়ে থেকে জাঙ্কুক যে ক্ষমতা ধারণ করে তা টের পায়। তে জানে জাঙ্কুক তাকে কেবল বিছানার অলংকার হিসেবে চায়, অন্যদের মতোই তার চাদরে জড়িয়ে রাখতে চায়। তবুও জাঙ্কুক একটু বেশি নাছোড় বান্দা, ক্রমাগতই নিজের পাওয়ার দেখিয়ে চলছে। কেন ক্লাবের সবাইকে এন্টারটেইন করা তোমার কাজ নয়? জাঙ্কুকের কণ্ঠে এক ধরনের উপহাস মিশেছিল। তে বাঁকা হাসে। এই কথাগুলো তাকে বিন্দুমাত্র আঘাত করতে সক্ষম হয় না, বরং এগুলো তার কাছে এখন হাস্যকর মনে হয়। সবাই ভিন্ন শব্দ ব্যবহার করলেও অর্থ একই থাকে। অফকোর্স আই এম প্রাউড অফ মাইসেলফ। সবাইকে মুগ্ধ করে আমি আমার কাছে সফল হয়েছি। এই সবাইয়ের মধ্যে তে জাঙ্কুককে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে সেও বুঝতে পারে। ইয়া রাইট।
আমি শেষবারের মতো আপনার কাছে জিজ্ঞেস করছি জিয়ন জংকুক, আপনি আমার কাছে কি চান? জাংকুক এমন একটা ভাব করে যেন সে সত্যিই কিছু ভাবছে। ভাবতে ভাবতে নিচে তাকায়, জুতা দিয়ে ভাঙা কাঁচগুলো সরিয়ে দেয়, এক পা এগিয়ে আসে তের কাছে। আসলে আমার দেখতে ভালো লাগে এই যে তুমি দিনের পর দিন অভিনয় করে যাচ্ছ, সবার কাছে নিজেকে স্ট্রং হিসেবে রিপ্রেজেন্ট করছো, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে তুমি কেমন অনুভব করছো। আমি জানি জংসুক তোমার সাথে কিভাবে ব্যবহার করে, আর ওই ব্যবহার তোমাকে কতটা পীড়া দেয় সেটাও জানি আমি। জাংকুকের এমন কথাইতে হাসে। এটা তো আমার প্রশ্নের উত্তর ছিল না, আর আমি আপনাকে আগেই বলে দিচ্ছি আপনি আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। তাই দয়া করে এমন একটা ভাব করবেন না যেন আপনি সব জানতা। ওকে, আমি তোমাকে চিনি না, কিন্তু চলো একটা ছোট্ট গেম খেলি, কেমন? জাংকুকের এমন হেয়ালিপনাইতে ভীষণ বিরক্ত। জাংকুক তের পাশ থেকে একটা চেয়ার নিয়ে সোফার কাছে টেনে নিয়ে যায়, এরপর পায়ের উপরে পা তুলে সেটার উপরে বসে পড়ে। আমি একটা একটা করে তোমার সম্পর্কে ইনফরমেশন দিব, আমি যদি ভুল বলি তুমি নড়বে, ঠিক আছে? জাংকুকের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সে ব্যাপারটা কতটা এনজয় করছে। তে কাজ জায়গায় তার এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। কিম তেয়ং, বর্নিন দেগু, তের মুখে একটা তাচ্ছিল্যের হাসি দেখা যায়। এগুলো তো বেসিক ইনফরমেশন, স্টক করার প্রথম ধাপ। জাংকুকের মুখের হাসি আরো চড়া হয়, সে সত্যি এবার এনজয় করতে চলেছে। আই হোপ এই গেমে অনেস্ট থাকার মতো যথেষ্ট আত্মমর্যাদা তোমার মধ্যে আছে। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি একজন অনেস্ট মানুষ। তোমার হেয়ার কালার করা ভীষণ পছন্দ। এই মুহূর্তে স্থির হয়ে যায়, সে আসলেই প্রায় হেয়ার কালার করতে পছন্দ করে, পারফরমেন্সের জন্য করতে হয়। আর প্লিজ বলবেন না যে আমি প্রিটি আউটফিট, জুয়েলারি এগুলো পছন্দ করি। অবশ্যই আমার এগুলো অনেক পছন্দ। তে ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাগুলো বলে। জাংকুক তাতে হেসে উঠে। সেগুলো তো আমি বলতামও না। ঠিক আছে। জংসুক তোমাকে ডল বলে ডাকে, তুমি সেটা মোটেও পছন্দ করে না। তে নিজের চোখে যে সামান্য তাচ্ছিল্যতা ধরে রেখেছিল সেটাও সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এবার খেলাটা জমে উঠেছে। জাংকুকের ঠোঁটে একটি আত্মতৃপ্তির হাসি। ইউ হেট দ্যাট, তোমাকে টাকার জন্য সবার সামনে নাচতে হয়। জাংকুকের বলা শেষ হতে এতে হাসে আর একটা ছোট কদমে এগিয়ে যায়। জাংকুক একটু অবাকই হয় এতে। সবার সামনে নাচার প্রতি বিতৃষ্ণা অনেক আগে চলে গিয়েছে তের। এখন এই বিষয়টা তেকে বিন্দু মাত্র বিচলিত করে না। সে কেবল তার স্বাধীনতা জয় করার জন্যই নাচে। তার মানে এই না যে ওইসব নোংরা পুরুষদের দৃষ্টি এবং আচরণ তের কাছে খারাপ লাগে না। জংসুক তোমাকে ছোট্ট অ্যাপার্টমেন্টে বন্দি করে রেখেছে, আর তুমি তার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারো না। এবার তে আর নড়ে না। তুমি প্রায় প্রতি সপ্তাহে অনাথ আশ্রমে যাও। তে এবার দাঁত কিরমির করে উত্তর দেয়, আবার স্টকিং। আর এসব জিজ্ঞাসা করে আপনি কি প্রমাণ করতে চান? জাংকুক তের প্রশ্নের কোনো জবাব দেয় না, উল্টো বলে, তুমি জাংসুককে হেট করো। তে এক কদম এগিয়ে যায়। জাংকুক জিভ দিয়ে ঠোঁট ভেজায়। কিন্তু তুমি ওকে ভালোবাসো না, তুমি এসব থেকে মুক্তি পেতে চাও। ওর স্পর্শে তুমি কিভাবে কেঁপে উঠেছিলে সেটা কিন্তু আমার দৃষ্টি এড়ায়নি। তাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আপনি কেনই বা আমাকে পর্যবেক্ষণ করেন? কেনই বা আমার দিকে তাকান? তোমার মতো কাউকে না দেখে থাকাটা অসম্ভব গর্জিয়াস। জাংকুক এবার উঠে দাঁড়ায়। এইসব বাজে কথা আমাকে দিনে 101 বার শুনতে হয়। তাও ভালো, আমি কিন্তু সত্যি কথা বলছি। আমার মুখে ডল ডাকটা তুমি পছন্দ করো। তের মুখে একটা বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তের ঠোঁটে একটি প্রশস্ত হাসি ফুটে ওঠে, যেন সে সবকিছু জিতে নিয়েছে। সে এক কদম এগিয়ে যায়। এগিয়ে আস্তে আস্তে সে একদম জাংকুকের সামনে এসে দাঁড়ায়। তাদের মাঝে দূরত্ব খুবই সামান্য। এক স্পর্শের বিভেদ। তার ঠোঁটে বিজয়ের হাসি ঝলমল করছে, আর চোখে খেলা করছে এক চ্যালেঞ্জের ঝলক। যখন সে জাংকুকের দিকে তাকায়, তার দৃষ্টিতে ফুটে ওঠে এক অলিখিত প্রতিজ্ঞা। জিয়ন জংকুক, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা জঘন্য। যাই ঘটুক না কেন, তে হাল ছাড়বে না। জাংকুক হঠাৎ সামনে ঝুঁকে আসে। তার উষ্ণ নিঃশ্বাস তের কানের কাছে পৌঁছে যায়, কিন্তু জাংকুক তাকে বিন্দুমাত্র স্পর্শ করেনি, ঠিক যেমনটাতে তাকে নিষেধ করেছিল। কিন্তু ভান করায় তুমি নিশ্চিত বেশ পটুডল। কথাটা তের কানের কাছে ফিস ফিস করে বলেই পরের মুহূর্তে জাংকুক সরে যায়। তে নিচের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। কেন জানি সে জাংকুকের দিকে তাকাতে পারছে না। সেদিন না তুমি বলেছিলে আমি অন্যদের মতোই তোমাকে নিজের করে নিতে চাই, কিন্তু তুমি ভুল। তুমি নিজেই আমার কাছে ছুটে আসবে।
আই প্রমিস ইউ দ্যাট। তে মাথা তুলে নিরস চাহনি নিয়ে জাংকুকের দিকে তাকাই। বুধবার দিন আবার দেখা হবে। তে তাচ্ছিল্যের হাসি আসে। অফকোর্স, আপনি আমার পারফরমেন্স দেখতে চান। আমি কি চাই সে সম্পর্কে তুমি এখনো জানো না। জাংকুকের এত আত্মবিশ্বাস দেখে তে খুব হাসি পাচ্ছিল। তে খুব ভালো করে জানে এসব মানুষদের সাথে কিভাবে চলতে হয়, কিন্তু জাংকুক তার কাছে ঠিক কি চাই সে বিষয়ে জাংকুক এখনো খোলাখুলি কিছু বলছে না। যাই হোক, এতে কোনো মাথা ব্যথা নেই। এগুলো সাবধানে পরিষ্কার করবে। তোমার সুন্দর হাতটা আবার কেটে গেলে বিশ্রী দেখাবে। জাংকুক চোখ দিয়ে ভাঙা কাঁচের টুকরোগুলোর দিকে ইশারা করে। আবার দেখা হবে গর্জিয়াস বলে জাংকুক তের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। বুধবার দিন তে ঠিকই অপেক্ষা করছিল, কিন্তু জাংকুক আসেনি। অপেক্ষা করতে করতে একসময় ক্লান্ত হয়ে সোফায় গা এলিয়ে দেয়, কিন্তু মাফিয়া বসের আর আবির্ভাব ঘটেনি। তার নির্ধারিত আধা ঘন্টাও শেষ হয়ে যায়। বিষয়টা থেকে খুব ভাবায়, কেন জাংকুক আসেনি। আচমকাতের মনে পড়ে সেদিন জাংকুকের বলা কথাগুলো। জাংকুক বলেছিল তার পারফরমেন্স দেখতে তার ভালো লাগে ঠিকই, কিন্তু এখানে নয়, এই জায়গায় নয়। তার যদি নাই আসার কথা ছিল, তাহলে সে কেন বলেছিল যে সে বুধবার দেখা করবে এর সাথে? নিশ্চয়ই পারফরমেন্স দেখার জন্যই আসার কথা ছিল, কারণ অন্য কোনো উপায়ে তো তাদের দেখা হওয়ার কথা নয়। তে এবার আসন ছেড়ে উঠে দরজায় টোকা দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলে যায়। সে গার্ডদের বলে যে অ্যাপার্টমেন্টে যেতে চায়, কিন্তু গার্ড তাকে জানায় যে জংসুক তার জন্য অপেক্ষা করছে। তে ভ্রু কুঁচকে ফেলে, এখন কেন? তে সবসময় পারফরমেন্স শেষে অ্যাপার্টমেন্টে ফিরে যায়। জংসুকও কোনোদিন তাকে এই সময় ডেকে পাঠায়নি। হয়তো জংসুক জেনে গেছে আসতে পারফরমেন্স করেনি। তখনই তার মাথায় এলো, যদি জাংকুকও ওখানে থাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। গার্ডকে কথাটা বলে তে ভিআইপি বুথের দিকে পা বাড়ায়। বুথের ভেতরে প্রবেশ করার পরপরই জংসুকের কণ্ঠ ভেসে আসে, এই যে আমার দল চলে এসেছে। তে মাথা তুলে বুথের চারদিকে চোখ বোলায়, কিন্তু সেখানে জাংকুক নেই, বরং একজন অপরিচিত লোক বসে আছে। অজান্তেই সামান্য ভ্রু কুঁচকে তে আবারও জংসুকের দিকে দৃষ্টি স্থাপন করে। ইনি হচ্ছেন জং হোসুক। সোলার ডিলটা ফাইনাল করতেই এখানে এসেছেন। তে লোকটির দিকে তাকিয়ে একটা বিনয়ের হাসি দেয়। লোকটির দৃষ্টি দৃঢ় অথচ নরম। একটা কাজ করো, তুমি কি আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসো। তে সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। জেহপের দিকে এক ঝলক তাকিয়ে এসে সেখান থেকে প্রস্থান করে। এবার নামজুনারি ইয়ুঙ্গি আসেনি কেন? তাদের অন্য কাজ ছিল। জেহপের সাবলীল উত্তর। এরপর পরই তারা চুক্তির বিষয়ে টুকটাক কথা বলতে থাকে। জেহপের যে প্রতিটি খুঁটিনাটি বিষয়বস্তুকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেছিল। একটু পরেতে 2 গ্লাস সফট ড্রিঙ্কস নিয়ে আসে। এক গ্লাস ড্রিঙ্ক সে জংসুকের সামনে টেবিলের উপরে রাখে। অপরটিতে জেহপকে দিতেই যাচ্ছিল, তার আগে সে টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। অতিরিক্ত নড়াচড়ায় কিছুটা ড্রিঙ্কস জেহপের হাঁটুর উপরে ছিটকে পড়ে। তের চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে ওঠে। জেহপ তৎক্ষণাৎ উঠে সরে যায়। জংসুকের মুখ মুহূর্তেই ক্রোধে লাল হয়ে যায়। আই সরি। তেকে এতটা আতঙ্কিত দেখে জেহপ খানিকটা অবাক হয়। এর মধ্যে জেহপ আবার খেয়াল করে যে তে জংসুকের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি ভীরু। তেকে দেখলে যে কেউ বুঝতে পারবে যে তে ভয় পাচ্ছে। ইটস রিয়েলি ওকে। তার কথা পুরোপুরি শেষ করার আগেই তে দ্রুত গিয়ে জংসুকের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। আকস্মিক এমন ঘটনায় জেহপ থতমত খেয়ে যায়। জংসুক তের দিকে ভয়ানক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যেন এক্ষুনি বেচারা মেয়েটাকে মেরে ফেলবে। পরের মুহূর্তে তের গালে একটা কঠোর চড় এসে পড়ে, যার ফলে তে ছিটকে একদিকে পড়ে যায়। তার মাথা প্রায় টেবিল ছুঁয়ে ফেলে। ক্ষমা চাও। মুহূর্তেই তের নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কথা বলতে পারছিল না। জেহপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ দুটো বড় বড়, যেন ভূত দেখেছে সে। কি বললাম? ক্ষমা চাও বলে জংসুকদের চুলের মুঠি ধরে তার মাথা জেহপের পায়ের দিকে ছুঁড়ে মারে। জেহপ তৎক্ষণাৎ সরে যায়। জংসুকশি, ইটস ওকে, আমার তো কিছু হয়নি। জেহপ মেঝেতে পড়ে থাকা অসহায় মেয়েটির দিকে হাত বাড়াতে চেয়েও থেমে যায়। বেরিয়ে যাও এখান থেকে, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। তে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তার মুখটা জেহপের নজরে আসে। তার মুখ ভার, যেন এক্ষুনি কেঁদে দিবে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তে ভূত থেকে বেরিয়ে যায়। জেহপ শুধু একটা কথাই ভাবছিল, জাংকুক এটা শুনে কিভাবে রিঅ্যাক্ট করবে। সরি ফর দ্যাট। এদের কন্ট্রোল না করলে এরা হাতের বাইরে চলে যায় বলেই জংসুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তেকে লোকটি যত জোরে চড় মেরেছিল, জেহপের ইচ্ছে করছিল তার চেয়েও জোরে চড় মারার তাকে। ব্যাক টু ওয়ার্ক শ্যাল উই? জংসুক একটা বিশ্রী হাসি দেয়। জেহপ মাথা নাড়ে।
ওই শালাটা ওকে চড় মেরেছে। জাঙ্কুক বাইরে তাকিয়েছিল। ম্যানশনের বাগানটা সবসময়ের মতো আজকেও দৃষ্টিনন্দক দেখাচ্ছিল। দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। হঠাৎ জেহপের এমন কথা শুনে সে ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক জেহপের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ, ডিলের ব্যাপারে কথা বলার জন্য, আর তার থেকেও বড় কথা তের সম্পর্কে কথা বলার জন্য। আমাকে আর তের পিছু নিতে হয়নি, কারণ আজ যা ঘটেছে তার সাক্ষী আমি নিজেই ছিলাম। আমি এখন বুঝে গেছি যে জংসুক কিভাবে তের সাথে বিহেভ করে, কিন্তু জাঙ্কুকের মন জেহপের বলা প্রথম কথাটাই আটকে ছিল। তুমি কি বললে একটু আগে? ও তেকে চড় মেরেছে, জংসুক তেকে চড় মেরেছে। জাঙ্কুকের মুখমণ্ডল সঙ্গে সঙ্গে কঠিন হয়ে উঠে, তার চোয়াল শক্ত হয়ে যায়, চোখ দুটো সরু। জেহপ তার বসের চোখের রাগ আর খুব স্পষ্ট দেখতে পাচ্ছিল। বেশিরভাগ কঠিন পরিস্থিতিতে জেহপ জাঙ্কুককে শান্ত থাকতে দেখেছে। তার এই শান্ত থাকা জেহপকে বেশ মুগ্ধ করত। কিছু কিছু সময় যখন জাঙ্কুক কাউকে মার্ডার করতো বা টর্চার করত, তখন জাঙ্কুকের রাগ দেখে সবার গায়ে কাঁটা দিয়ে উঠত। কিন্তু এই বিশেষ আবেগ সে জাঙ্কুকের মধ্যে কখনোই আগে দেখেনি। জেহপ এই মুহূর্তে খুব ভালো করে বুঝতে পারছে যে ক্লাব ডান্সার কিম তেয়ংয়ের উপর জাঙ্কুকের চোখ পড়েছে। জাঙ্কুক তাকে মন থেকে চায়, তবে তে কষ্ট পেয়েছে এই কথাটা জানার পর। জাঙ্কুকের এই যে রাগ, জেহপ এই ধরনের রাগ তার বসের চোখে এই প্রথম দেখলো। ও তেকে আমার পায়ের কাছে ঠেলে দিয়েছিল, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল, শুধু কিছুটা ড্রিঙ্কস আমার গায়ে ছিটকে পড়ার কারণে। আমি বারবার জংসুককে বলেছিলাম যে ঠিক আছে, কোনো সমস্যা না, যদি আমি তেকে সাহায্য করতে যেতাম তাহলে হয়তোবা ও ধরে ফেলতো। আমি তো বাইরের মানুষ, আমি কেন ওকে নিয়ে এত চিন্তা করব? জাঙ্কুক রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে। সে নিজেও জানে না কেন তার এত রাগ হচ্ছে। তের সাথে তো তার কোনো সম্পর্ক নেই। আমি তেকে 1 সপ্তাহের মধ্যে এখানে চাই, কিভাবে আনবে আমার তা জানার প্রয়োজন নেই। জাঙ্কুকের কণ্ঠস্বর শুনেই মনে হচ্ছে যে যা কিছুই হয়ে যাক তার তেকে লাগবে, আর তের জন্য সে গোটা পৃথিবীটাকেও পুড়িয়ে ছাই করে দিতে পারবে।